সানার শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল, তার উপর আঘাতও পেয়েছে। সানাকে নিয়ে আসতে মিহির কষ্ট হচ্ছিল। রিয়ান দেখে কোনো কথা না বলে এগিয়ে এসে সোজা সানাকে পাজা কোলে তুলে নেয়। এখানে তার বড় ভাই উপস্থিত জেনেও সে কারোর তোয়াক্কা করে না। রিয়ানের পেছনে মিহিও এগিয়ে যায়। সায়ান রোহানকে ধন্যবাদ জানায় উপকার করার জন্য, কারণ মিহিকে দেখে বুঝতে পেরেছে সানা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। রিয়ান সানাকে নিয়ে গাড়ির ব্যাক সিটে বসিয়ে দেয়। মিহিও গিয়ে সানার সাথেই বসে। রিয়ান গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়ে। সায়ান রোহানের সাথে কিছু কথা বলে আসতেই গাড়ি নিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়িতে সম্পূর্ণ সময় সানা মিহিকে জড়িয়ে ধরেই ছিল। সানাকে পেয়ে মিহি যেন স্বস্তি পায়। সানাকে নিয়ে তার নিজেদের বাড়িতে পৌঁছায়। রাস্তায় মিহি সানার মাকে ফোন করে টেনশন করতে নিষেধ করে দেয়, জানায় সানা আজ তার সাথেই থাকবে। ফোন সাথে ছিল না বলে আগে জানাতে পারেনি। মিহির সাথে কথা বলে তিনিও নিশ্চিন্ত হন। বাড়িতে সানাকে নিয়ে মিহি নিজের রুমে যায়। সানাকে অসুস্থ দেখে আসমা চৌধুরীও অবাক হন। তিনি তাই মিহির সাথে যায়। আগেই সানাকে খাবার খাইয়ে রেস্ট করতে বলে, তবে সানা মিহিকে একদমই নিজের থেকে সরতে দিচ্ছিল না। মূলত কি হয়েছিল সেটা জানা উচিত, তাই মিহি ধীরে ধীরে সানাকে জিজ্ঞেস করতেই সানা সব খুলে বলে। তখনই সানাকে কোনো ছেলে পেছন থেকে টেনে সেই ক্লাসে ঢুকিয়ে নেয়। অন্ধকারে ছেলেটার মুখ না দেখলেও সানার কণ্ঠস্বর শুনে বুঝতে পারে ছেলেটা ছিল নিশান। তাকে বলেছিল সে কেন তাকে রিজেক্ট করেছে, এটা নাকি তার ইগোতে লেগেছে। কিন্তু সানা তো জানেও না যে নিশান তাকে ভালোবাসে। সানা বারবার বোঝানোর চেষ্টা করে যে সে নিশানকে ভালোবাসে না, এভাবে অল্পতে ভালোবাসা হয় না। তাছাড়া সানা তো অন্য একজনকে ভালোবাসে, সানা অন্য কাউকে ভালোবাসে। এটা শুনেই নিশান রেগে গিয়েছিল, সানার সাথে অসভ্যতামি করতে গিয়েছিল, অনেক জোর জবরদস্তি করতে গিয়েছিল। এটুকু বলেই সানা থামে। মিহি বলে, সেদিন আমাকে বলেছিল যে তোকে ভালোবাসে, কিন্তু এতটা যে সিরিয়াস সেটা জানতাম না। আমাকে বলেছিল আমার জন্যই নাকি তোকে প্রপোজ করতে পারেনি। শুধু তাই না মিহি, আমার নাম্বার কোনোভাবে হয়তো জোগাড় করেছিল, প্রায় ফোন দিত। আমি তেমন একটা পাত্তা দেইনি, কিন্তু জানতাম না এই ইগনোর করার জন্য এইভাবে আমার ক্ষতি করতে চাইবে। সানা, তুই সেখান থেকে বেরিয়ে আসলি কিভাবে? আমি অনেকক্ষণ তাকে বোঝানোর চেষ্টা করছিলাম, বুঝতে চাইনি। তুই বল, এভাবে কি ভালোবাসা যায় নাকি? আমি তো সেই কবে থেকে রিয়ানের পেছনে ঘুরছি, আমিও তো পেলাম না তার ভালোবাসা। তাই বলে এই না যে আমি কারোর ক্ষতি করতে যাব। কি ঘটেছিল সেখানে? আমি ভেবেছিলাম হয়তো সিনিয়র আপুরা সেই মেয়েটাকে পাঠিয়েছে আর তার নাম লেখানোর জন্য, সেজন্যই সব রেখে সাথে একটা কলম নিয়ে গিয়েছিলাম। সেটাই কাজে লাগিয়েছি। কিভাবে? যখন হাতটা চেপে ধরেছিল তখনই বুঝেছিলাম তার ইন্টেনশন ভালো ছিল না। কোনো রকমে হাত ছাড়িয়ে কলমটা তার কাঁধের দিকে ঢুকিয়ে দিয়েছি। ব্যথা পেয়ে হাতটা ছাড়তেই আমি ধাক্কা দেই, তারপর ছাড়া পেতেই সোজা দৌড়ে এসেছি। তুই ভার্সিটির পেছনের দিকে দৌড়েছিলি কেন? ওই নিশানটা ওভাবেই পেছনে আসছিল। ভার্সিটির পেছনের গেটটা কাছাকাছি ছিল, মাথায় আর কিছুই কাজ করছিল না, তো ওই দিক দিয়েই দৌড়ে এসেছিলাম। তারপর তো গাড়ির সাথে বেঁধে ঠুস, মানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আর কি। তুই কি অপক্ষপটে কথাগুলো বললি? তোর ভয় লাগেনি? প্রচুর ভয় পেয়েছিলাম রে। ভেবেছিলাম হয়তো আমাকে কিছু করে দিবে। আমি কাউকে মুখ দেখাতে পারবো না, ভয়ে শরীর কাঁপছিল। কোনো রকমে মনের জোরে দৌড়িয়েছি আমি। মিহি তো কান্না করে ফেলে। আজ সে সাথে গেলে হয়তো সানার সাথে এরকম পরিস্থিতি হতো না। তারা তো দুজন একসাথেই থাকতো। দুজনকে দেখে কিছুই করার সাহস পেত না। মিহির কান্না দেখে উল্টো সানা তাকে সান্ত্বনা দিতে থাকে। আরে, তুই কান্না করছিস কেন? তোকে পাওয়া যাচ্ছিল না দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম রে। আন্টি ফোন দিয়েছিল, আমি ভয়েই কথা বলতে পারিনি। আমারও ভয় করছিল, তখন যেন শান্তি পাচ্ছি। কিছু হলে তো মুখটা দেখানোর মতো উপায় থাকতো না রে। জানিস না সাহস পেয়েছিলাম কোথায়? মনে হলেই হাত কাঁপছে। কিভাবে যে কলমটা ঢুকিয়ে দিয়েছিলাম আল্লাহ জানে। সানাকে এখন দেখে খুব স্বাভাবিক লাগছিল,
যেন কিছুই হয়নি। এমন পরিস্থিতিতে যে কোনো মেয়ে ঘাবড়ে যেত। সানাও ভয় পেয়েছিল, তবে সাহস করে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। রিয়ান দরজার বাহিরে দাঁড়িয়ে শুনেছে সবটুকুই। সে সম্পূর্ণ সময়টা একদম চুপচাপ ছিল। সে জানে এভাবে মেয়েদের কথা তার শোনানো উচিত হয়নি, কিন্তু তাকে তো জানতেই হবে, কারণ ঘটনাটা ঘটেছে সানার সাথে, যাকে সে ভালোবাসে। হ্যাঁ, রিয়ান সানাকে ভালোবেসে ফেলেছে। জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেলে তার কদর বাড়ে, তেমনি সানাও তার থেকে দূরে সরে যাওয়ার পর সে সানার গুরুত্বটা বুঝতে পেরেছে। বুঝেই এই চঞ্চল মেয়েটাকে সে ভালোবেসে ফেলেছে। এখন তো আর দূরে যাওয়া সম্ভব না। মেয়েটাকে নিজের জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেওয়া বাকি। আর তার আগে অবশ্য অপরাধীকে শাস্তি পেতে হবে। সেই শাস্তি সে নিজে নিশ্চিত করবে। কিছুক্ষণ পর রিয়ান রুমের দরজায় নক করে। মিহি তাকিয়ে দেখে রিয়ান এসেছে। সানা চুপচাপ মাথা নিচু করে বসেছিল। রিয়ান ভাইয়া, আসো। রিয়ান ভেতরে এসে সানার দিকে তাকিয়ে মিহিকে বলে, মিহি, একটু বাইরে যাবি? সানার সাথে আমার একটু কথা আছে। মিহি সানার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বেরিয়ে যায়। মিহি যেতেই রিয়ান সানার সামনে বসে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকে। তারপর রিয়ান বলে, ছেলেটা কে ছিল? ভার্সিটির সিনিয়র, ইংরেজি ডিপার্টমেন্ট। রিয়ানের সাথে কথা বলতে গিয়ে সানার কণ্ঠ কেঁপে ওঠে। নিজের এক হাত দিয়ে অপর হাত শক্ত করে চেপে ধরে রেখেছে। রিয়ানের সামনে তার খুব সংকোচ লাগছিল। তখন যে রিয়ানই তাকে পাজা কোলে করে হাসপাতাল থেকে বেরিয়ে এসেছিল সেটা তার খেয়ালই নেই। জ্ঞান ফিরে মিহিকে দেখে সে অন্য কোনো দিকে খেয়াল করেনি। সানার সংকোচের বিষয়টা রিয়ান হয়তো বুঝতে পারে। নিজের হাত বাড়িয়ে সানার হাতটা শক্ত করে ধরে। তখনই সানা মাথা নিচু করে তাকায়। তার চোখ দুটো ছলছল করছে। রিয়ান তাকে আশ্বাস দেয়, কান্না করবে না, কিচ্ছু হয়নি, আমি সবই শুনেছি, শান্ত থাকো। রিয়ানকে এই মুহূর্তে সানার খুব আপন মনে হচ্ছে। সে রিয়ানের হাতটাকে নিজের দুই হাত দিয়ে খামচে ধরে বলে, রিয়ান ভাই, আমি কিন্তু নিজেকে বাঁচিয়েছি। আমার ক্ষতি করতে তো আর দেইনি, উল্টো আঘাত করেছি আমি। আমি না অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, অনেক ভেবেছিলাম আমাকে কিছু করে দিবে, কিন্তু করতেই দেইনি তো। আঘাত করে পালিয়েছি আমি। দেখুন, আমার শরীরে কোনো আঘাত নেই, কপালে তো ওই গাড়ির সাথে বেঁধে গিয়ে ব্যথা পেয়েছি। আর কিছুই হয়নি আমার, একদম ঠিক আছি আমি। এটুকু বলতেই সানার কণ্ঠ অনেক কাঁপছিল। সে যে প্রচুর ভয় পেয়েছিল সেটাই এখন প্রকাশ পাচ্ছে তার কথাতে। রিয়ান কি করবে বুঝতে না পেরে এগিয়ে গিয়ে আলতো করে সানাকে জড়িয়ে ধরে। আশ্বাস পেয়ে সানা কান্না করে দেয়। এতক্ষণ সে অনেক কষ্টে নিজেকে সামলাচ্ছিল, কেন যেন রিয়ানকে দেখে আর পারেনি। নিজের ভেতরের ভয় কষ্টটুকু যেন কান্নার মাধ্যমে উগলে দিতে চাচ্ছে। রিয়ান তার জড়িয়ে ধরেই মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর সানা শান্ত হতেই রিয়ান ছেড়ে দেয়। সানাকে স্বাভাবিক করতে রিয়ান একটু মজা করেই বলে, মিহির সামনে তো ভালোই ছিলে, আমাকে দেখে কি হলো? সব সাহসগিরি উধাও হয়ে গিয়েছিল নাকি? ওই মিহি তো নিজেই ভয় পেয়ে গিয়েছিল, নিজেই কান্না করছিল, আমি তো তাকেই সান্ত্বনা দিচ্ছিলাম। হুম, বড় বোনের দায়িত্ব পালন করছিলে নাকি? ওই আর কি, একদম কাছে থেকে পার্মানেন্টলি বড় বোনের দায়িত্ব পালন করতে রাজি আছো? রাজি থাকলে বলতে পারো, ব্যবস্থা করে ফেলি। রিয়ানের কথা বুঝতে না পেরে সানা রিয়ানের দিকে তাকায়। সেটা বুঝে রিয়ান সানাকে আর কিছুই না বলে রুম থেকে বেরিয়ে যায়। রিয়ান সোজা গিয়ে নিজের রুমে ঢুকেই দরজাটা আটকে দেয়। তার নিজেরই কেমন যেন লজ্জা লাগছিল। সে কতটা ইউনিক ভাবে প্রপোজ করলো, আর বোকা মেয়েটা বুঝলো না। এখন বুঝলেও না কেন, সেটাই ভেবেই আরো লজ্জা লাগছে। একে তো বোঝেনি, তার উপরে কেমন হাঁ করে তাকিয়েছিল। সানার মতো চালাক মেয়েও কিনা তার প্রপোজ করাটা ধরতে পারলো না। তবে কি তার প্রপোজ করতে সমস্যা ছিল? সে যাই হোক, প্রপোজ পরে আবারও করা যাবে। আগে ওই নিশান নামের জানোয়ারটাকে প্রাপ্য শাস্তি দিতে হবে। তার আগে রিয়ান শান্তি পাবে না। রিয়ান সানার কাছ থেকে যেতেই মিহি বেরিয়ে সায়ানের রুমে চলে আসে। সায়ান রুমে কারোর সাথে রেগে কথা বলছিল।
মিহি যেতেই সে ফোনটা কেটে দিয়ে মিহিকে কাছে টেনে নিয়ে এসে জড়িয়ে ধরে। আরে, কি হলো আপনার? কার সাথে রাগ দেখাচ্ছিলেন? এখন চুপ থাক, আমাকে শান্ত হতে দে। শান্ত হতেই আবার জড়িয়ে ধরতে হয় নাকি? আজব লোক তো, আমার লাগে। সায়ান কোনো কারণে রেগে আছে ভেবে মিহি আর কিছুই বলে না। অনেকক্ষণ পার হয়ে গেলেও সায়ান তাকে না ছাড়লে মিহি সায়ানকে জোর করে ছাড়ায়। উফ, ঘাড়ে ব্যথা ব্যথা করে ফেলেছেন। এভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? তবে সায়ান তাকে পাল্টা কিছু না বলে শুধু দৃষ্টি নিক্ষেপ করে শাওয়ার নিতে চলে যায়। মিহি ভাবে রাগ করলো নাকি আবার, কিছু না বলেই চলে গেল। এত ভদ্রলোক তো সায়ান না ভাই কখনোই হতে পারে না। মিহি বেশি কিছু না ভেবে পুনরায় সানার সাথে চলে যায়। সানা তখনও রিয়ানের কথাটা নিজেই বসে আছে। সানা এতটাও বোকা না যে সে রিয়ানের কথার মানে বুঝবে না। তবে সে ভাবছে কথাটা সত্যি রিয়ান বলল, তাও আবার তাকে, যেই সানাকে কিনা পিছু হাঁটবার জন্য রিয়ান চেষ্টা করছিল, সেই সানাকেই এখন রিয়ান ভালোবেসে ফেলল। এই রিয়ানকে নিয়ে ভাবতে গিয়ে সানা আগের কথা ভুলে যায়। মনের মাঝে শুধু রিয়ানের কথাটাই ঘুরপাক খাচ্ছে। সানার করা আঘাতের পর নিশানের হাত কিছুটা অবশের মতো হয়ে গেছে, বেশ অনেকটা রক্ত ঝরেছে। সানাকে ভালোবাসার কথা বলার পরও সানা তাকে রিজেক্ট করায় সে রেগে যায়। এমনিতে বন্ধুদের সাথে সে বাজি ধরেছিল সানাকে নিজের করে নেওয়ার, তাই তো হলোই না, উল্টো সানার করা আঘাত নিয়ে বসে আছে। সে বুঝতেও পারছে না কিসের আঘাত করেছিল। আর কিছুটা আলো আঁধারিতে হাতড়িয়ে হাতাহাতির পর এক পর্যায়ে সানা তার কাঁধের দিকে সূক্ষ্ম কিছু একটা ঢুকিয়ে দিয়েছিল। প্রচন্ড ব্যথায় সে সানাকে ছেড়ে দিতেই সানা দৌড়ে পালাতে চেয়েছিল। পেছন থেকে সে আবারও আটকাতে চাইলেও আর পারে না। সানা দৌড়ে পালিয়ে যায়। তারপরই সে পুনরায় সেই ক্লাসে গেলেও আঘাত করার মতো কিছুই খুঁজে পায় না। তবে ফ্লোর রক্ত পড়ে থাকতে দেখে তার ফ্রেন্ডদের ফোন করে আসতে বলে। নিশানের ফোন পেয়ে বন্ধুরা আসলে তার এই হাল দেখে অবাক হয়ে যায়। নিশানের মতো একটা ছেলেও কিনা একটা মেয়ের কাছে আঘাত পেয়ে পড়ে আছে। নিশান ফ্রেন্ডদের মধ্যে যে মেয়েটা ছিল লিসা, সে সানাকে ক্লাস থেকে ডেকে নিয়ে গিয়েছিল। মেয়েটা মূলত নিশানের গার্লফ্রেন্ড ছিল। সানা তো তার বাজির একটা অংশ ছিল। আর তারা ক্লাসের সেই জায়গাটি পরিষ্কার করে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় নিশান তার গার্লফ্রেন্ড লিসার সাথে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরছিল। বাম হাতে কাঁধের দিকে তার ব্যান্ডেজ করা, আর ব্যথায় হাত নাড়ানো অসম্ভব হয়ে পড়েছিল।